বন্যা পরবর্তী ধান ক্ষেতটা একটু দেখতে আসলাম বন্ধুরা। আসলে কি বলবো, মনটা খুবই বারাক্রান্ত। কারণ পরশুদিন আসার পর দেখছি যে পুরো আমার ধান ক্ষেতটা পানির নিচে। শুধু আমার ধান ক্ষেত না, এখানে যারা যারা ধান ক্ষেত করেছেন সবগুলো কিন্তু পানির নিচে। তো কারণ গত বছর ফলন পাই নাই আর কি, সব নষ্ট হয়ে গেছে। তো এবছর মোটামুটি মানে ফলন খারাপ হয় নাই আর কি, কিন্তু হঠাৎ করে মানে উপরে এলাকায় আর কি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে বন্যা হয়ে গেছে। তো আমার ধান ক্ষেতটাও পুরো পানিতে ডুবে গেছে। তো একটু দেখতে আসলাম। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনও পানির নিচে আর কি। এই যে, তো জানি না কি হবে। এই যে ধানের নিচে এখনও পানি, এই যে কি অবস্থা হবে জানি না। তো এইটা যদি দ্রুত পানিতে চলে যায় তাহলে হয়তো কিছুটা ফলন আশা করতে পারি আর কি। তো এই যারা কৃষক, এই যে এই কষ্টগুলো বলি আর কি। দেখতে পাচ্ছেন আমার ধানগুলো অনেক সুন্দর, কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এবছর যদি ভালোভাবে তুলতে পারতাম তাহলে কিন্তু অনেক ধান পেতাম আর কি। তো মোটামুটি পাবো কিছুটা হলেও। তো এইটা হয়তো ভগবানের আশীর্বাদ বলবো আর কি। যে কোনো কাজে রিস্ক আছে আর কি। তো এই রিস্ক থাকলেও কিন্তু আমাদের কিন্তু ভেঙে পড়লে হবে না আর কি, সাহস নিয়ে যেতে হবে। তো প্রতি বছর যে এরকম হবে এমন না। তো যে কোনো জিনিসে তো মানে কি রিস্ক থাকে। তো রিস্ক নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, মন ভেঙে ফেললে হবে না বন্ধুরা। তো আমার মতো কিন্তু হাজার হাজার মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমার ধানের অবস্থাও তো দেখাচ্ছি, এই যে নিচে সব পানি। তারপরেও কিন্তু আমি এত ভেঙে পড়ি নাই আর কি। কি করব, আপনি এই যে কপালের বাইরে কিন্তু যেতে পারবেন না। এই যে আমাদের পূর্বপুরুষরা একটা কথা বলে গেছেন, ক্ষেতের বাইরে বলে খাওয়া যায় না, কপালের বাইরে বলে যাওয়া যায় না। আসলে কথাটি সত্যি। এই যে আমি এত কষ্ট করছি, এত শ্রম দিছি, কিন্তু তারপরও কিন্তু ফলনটা পাওয়ার সময় এই অবস্থা। এই যে এখানে দেখেন এই ধানটা পুরো এটা নষ্ট করে দিয়েছে। এই যে তো